একটা শান্তিপূর্ণ সোসাইটিতে হঠাৎ আগমন ঘটে অদ্ভুত এক পরিবারের। প্রতিবেশীদের কাছে প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও কিছুদিনের মধ্যেই তাদের অস্বাভাবিক কাজকর্ম সবার নজরে পড়ে। কখনো সেই পরিবারের বৃদ্ধ মহিলা নিজের ঘর থেকেই গায়েব হয়ে যায়, আবার কখনো বা বাড়িতে আগুন ধরে যায়। তাদের সবার গতিবিধিও খুবই সন্দেহজনক। কয়েকজন প্রতিবেশী এসব পর্যবেক্ষণ করে বুঝতে পারে এই পরিবারে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। সেই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বেরিয়ে আসে চমকে যাবার মতো এক সত্য। এমনই এক গল্প নিয়ে তৈরি আজকের এই মালায়ালাম সাসপেন্স থ্রিলার মুভিটি, যার নাম সূক্ষ্মদর্শিনী। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। মুভির শুরুতেই আমরা একটি মিডল ক্লাস সোসাইটি দেখতে পাই। রিয়া নামের একটি মেয়ে, তার স্বামী অ্যান্থনি এবং মেয়ে কণিকাকে নিয়ে এই সোসাইটিতে থাকে। একদিন প্রিয়া তার বান্ধবীকে দিয়ে একটি নকল এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বানিয়ে নিচ্ছিল, কারণ পরের দিন সে একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে। সেই সময় বাইরে পার্ক করে রাখা প্রিয়ার গাড়িতে অ্যালার্ম বেজে ওঠে। সে বাইরে এসে দেখে কেউ তার গাড়িতে ধাক্কা দিয়ে স্ক্র্যাচ ফেলে দিয়েছে। তবে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সে ব্যাপারটা আর অতটা গুরুত্ব দেয় না। প্রিয়ার স্বামী অ্যান্থনি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে। প্রিয়ারও বরাবরই ছোটখাটো একটা চাকরি করার ইচ্ছে ছিল, তাই সে বান্ধবীর সাহায্যে নিজের নকল সিভি বানিয়ে নেয়। এরপর ইন্টারভিউর দিন অ্যান্থনি মেয়েকে নিয়ে বের হয়ে গেলে প্রিয়াও ইন্টারভিউ দিতে যায়। সেখানে গিয়ে তারই এক প্রতিবেশী স্টেফির সাথে তার দেখা হয়। তারা দুজনে একই পোস্টের জন্য ইন্টারভিউ দেয় এবং দুজনের ইন্টারভিউই বেশ ভালো হয়। বাড়ি ফেরার সময় প্রিয়া দেখে তাদের পাশের বাড়িতে নতুন প্রতিবেশী এসেছে। নতুন প্রতিবেশী হলো ম্যানুয়েল এবং তার মা গ্রেসি। ম্যানুয়েলদের একটা বেকারি শপ আছে। তারা এতদিন অন্য শহরে থাকতো, তবে ম্যানুয়েলের মায়ের শরীর খারাপের কারণে তারা এই বাড়িতে এসে উঠেছে। প্রিয়াদের রান্নাঘর থেকে ম্যানুয়েলদের বাড়িটা দেখা যায়। একদিন প্রিয়া জানালা দিয়ে খেয়াল করে ম্যানুয়েল একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার সামনে একটা বিড়াল বসে আছে। ম্যানুয়েল অকারণে পাথর দিয়ে বিড়ালটাকে আঘাত করে। এই ব্যাপারটা প্রিয়ার বেশ অবাক লাগে। পরের দিন পাশের বাড়ির এক আন্টির সাথে ম্যানুয়েলের সাক্ষাৎ হয়। পাড়ার সবাইকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। সেই আন্টি হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যানুয়েলের ব্যাপারে আলোচনা সমালোচনা শুরু করে দেয়। ম্যানুয়েলের সম্পর্কে ভালো ভালো কথা শুনে স্টেফি বেশ ইমপ্রেসড হয়ে যায়। কিছুদিন আগে স্টেফির ডিভোর্স হয়েছে এবং তার একটা মেয়েও আছে। একদিন মেয়েকে স্কুলে নিয়ে যাবার সময় ম্যানুয়েলের সাথে স্টেফির দেখা হয়। স্টেফি যেচে এসে ম্যানুয়েলকে ইমপ্রেস করার চেষ্টা করছে দেখে ম্যানুয়েলও স্টেফির ব্যাপারে কিছু একটা আন্দাজ করতে পারে। সোসাইটির বাকি সবাই ধীরে ধীরে ম্যানুয়েলের সাথে পরিচিত হতে থাকে। একদিন রাতে প্রিয়া আর অ্যান্থনি গিয়ে ম্যানুয়েলের সাথে পরিচিত হয়। প্রিয়া ম্যানুয়েলের মা গ্রেসিকে হ্যালো বললেও গ্রেসি কারোর সাথে কোনো কথাই বলে না। তবে প্রিয়া আর অ্যান্থনি এই ব্যাপারে তেমন কিছু না ভেবে বাড়ি ফিরে আসে। পরদিন সকালে প্রতিবেশীরা কাজে বেরিয়ে গেলে ম্যানুয়েল একটা লম্বা লাঠিতে লাল কাপড় বেঁধে লাঠিটা বাড়ির পেছনে জঙ্গলে পুঁতে দেয়। এরপর আশেপাশের বাড়ির ছাদ এবং আঙিনায় গিয়ে দেখে তার পুঁতে রাখা লাঠিটা দেখা যাচ্ছে কিনা। এই অদ্ভুত কাজটা করার পর ম্যানুয়েল তার গাড়ি নিয়ে রাস্তায় বের হয়। মাঝপথে স্টেফির সাথে দেখা হলে সে গাড়ি থামিয়ে তাকে ভেতরে আসতে বলে। স্টেফি গাড়িতে ওঠার পর ম্যানুয়েল তার সাথে ফ্লার্ট করা শুরু করে। সে আগে থেকেই স্টেফির ফেসবুক প্রোফাইল স্টক করছিল। স্টেফিও তার কথায় ভালোভাবেই পটে যায়। ফলে তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠতে থাকে। অন্যদিকে প্রিয়া ম্যানুয়েলের মা গ্রেসির সাথে মেশার চেষ্টা করছে, কিন্তু গ্রেসি সবসময় কেমন যেন রহস্যময় ভঙ্গিতে তাকায় এবং কারো সাথে কোনো কথাই বলে না। যাই হোক, পরদিন সকালে প্রিয়া এমন কিছু দেখতে পায় যেটা সে কল্পনাও করতে পারেনি। প্রথমে সে ম্যানুয়েলকে একটা গুইসাপ মেরে নিয়ে যেতে দেখে। তবে আসল চমকটা আসে সেদিন রাতে। ম্যানুয়েল ওই গুইসাপটাকে রান্না করে একটা পার্টি দেয়। শুধু তাই নয়, সে সবার সামনে গুইসাপটাকে গরুর মাংস বলে চালিয়ে দেয়। এটা থেকে প্রিয়ার মনে ধারণা চলে আসে যে ম্যানুয়েল আসলে খুব একটা সুবিধের লোক নয়।
একদিন ম্যানুয়েল তার আঙ্কেল রয় এবং কাজিন জিনের সাথে দেখা করতে চায়। সে বাড়ির উঠোনে যে লাঠিটা পুঁতে রেখেছিল সেটার ছবিও তাদেরকে দেখায়। ম্যানুয়েল বলে এই জায়গাটা আর কারো বাড়ি থেকে দেখা যায় না, শুধু থমাস এবং সিসিলিদের ঘর থেকেই এটা দেখা সম্ভব। তাই কালকে তারা যখন চার্চে যাবে তখনই আমাদের কাজটা করতে হবে। যদিও তারা কি কাজের কথা বলছে সেই ব্যাপারটা তখনও জানা যায় না। অন্যদিকে প্রিয়াকে ফোন করে জানানো হয় সে যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল সেখানকার প্রাথমিক ইন্টারভিউ সে পাশ করেছে। এবার মূল ইন্টারভিউর জন্য তাকে প্রস্তুত থাকতে বলা হয়। এই খবর শুনে প্রিয়া তো খুশিতে প্রায় লাফিয়ে ওঠে। স্টেফি তাকে জানায় সেও ইন্টারভিউতে পাশ করেছে। প্রিয়া স্টেফিকে বলে এই খুশিতে তাদের অ্যানিভার্সারির দিন সে একটা পার্টি দেবে। স্টেফি তখন ম্যানুয়েলের সাথে তার বেকারিতে বসেছিল। সে ম্যানুয়েলকে বলে প্রিয়া তাদের অ্যানিভার্সারি পার্টিতে সবাইকে ইনভাইট করেছে। এই কথা শুনে ম্যানুয়েলের চোখ একেবারে চকচক করে ওঠে, যদিও সে সেটা স্টেফিকে বুঝতে দেয় না। ম্যানুয়েল নিজেই ওই পার্টিতে যাবে বলে আগ্রহ দেখায়। স্টেফি চলে যাওয়ার পর সে রয়কে কল করে বলে তাদের প্ল্যান এক্সিকিউট করার দিন ঠিক হয়ে গেছে। সেই দিনটা হবে প্রিয়া আর অ্যান্থনির অ্যানিভার্সারির দিন। এদিকে অ্যান্থনি অফিস থেকে ফিরলে প্রিয়া তাকে অ্যানিভার্সারি প্ল্যানের ব্যাপারে বলে। প্ল্যানটা শুনে অ্যান্থনির বেশ ভালো লাগে, তাই তারা দুজনে মিলে পার্টির প্রস্তুতি শুরু করে। কেক কেনার জন্য ম্যানুয়েলের বেকারিতে গেলে সে তাদেরকে কেকটা ফ্রিতেই দিয়ে দেয়। এদিকে ম্যানুয়েলও তার আঙ্কেল রয় আর জনের সাথে মিলে কিছু অদ্ভুত জিনিসপত্র জোগাড় করে। তারা বিভিন্ন ধরনের বক্স এবং প্লাস্টিকের কন্টেইনার সহ বেশ কিছু জিনিসপত্র বাড়িতে এনে রেখেছে। দেখতে দেখতে প্রিয়া আর অ্যান্থনির অ্যানিভার্সারির দিন চলে আসে। সে রাতে সবাই পার্টিতে যাওয়ার পর ম্যানুয়েল তার আঙ্কেলকে কল করে প্ল্যান চালু করার কথা বলে। এরপর সে আলমারি থেকে এক গাদা কাপড় বের করে টেবিলে ছড়িয়ে দেয়। একটা কাপড়ের উপরে আয়রন রেখে দিয়ে ম্যানুয়েল পার্টিতে চলে যায়। তবে পার্টিতে যাওয়ার কিছুক্ষণ পরে প্রতিবেশীরা ম্যানুয়েলের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে। সবার সামনে ম্যানুয়েল এমন একটা ভাব ধরে যে সে ব্যাপারে কিছুই জানে না। আগুন নেভানোর পর ম্যানুয়েল পুলিশকেও ডেকে আনে, কেননা তার মা গ্রেসিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ঘরে আয়রন খুঁজে পাওয়ার পর ভাবে গ্রেসি হয়তো ঘর থেকে বেরিয়ে গিয়ে তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় এই আয়রনটি কাপড়ের উপরে রেখে গেছে, যার ফলে পুলিশ তৎক্ষণাৎ সার্চ অপারেশন শুরু করে দেয়। কিন্তু একটু পরেই তাদের কাছে খবর আসে গ্রেসিকে একটা রেলওয়ে স্টেশনের পাশে খুঁজে পাওয়া গেছে। এরপর ম্যানুয়েল প্রতিবেশীদের নিয়ে দ্রুত থানায় গিয়ে তাকে নিয়ে আসে। ম্যানুয়েল সবাইকে জানায় তার মায়ের আসলে অ্যালজাইমার নামে একটা রোগ আছে, তাই তার মানসিক সমস্যা দেখা দিয়েছে। তবে প্রিয়ার কিন্তু এই ব্যাপারটাই ভীষণ খটকা লাগে। অন্যদিকে ম্যানুয়েল জন আর সিসিলের চার্চে যাওয়ার দিন আবারও তাদের প্ল্যান বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেয়। এদিকে গ্রেসি মিসিং হওয়ার পর থেকে প্রিয়ার মনে খটকা বেড়েই চলেছে, কারণ গ্রেসির মধ্যে অ্যালজাইমার পেশেন্ট হওয়ার কোনো লক্ষণই নেই, বরং তার মেমোরি অন্যদের মতোই অনেক শার্প। প্রিয়া তার সন্দেহের কথা প্রতিবেশী সুলুকে জানায়। তারা দুজনে মিলে আলোচনা করে কনফার্ম হয়ে যায় গ্রেসির আসলে অ্যালজাইমার নামের কোনো রোগী নেই। তাহলে প্রশ্ন হচ্ছে ম্যানুয়েল সবাইকে মিথ্যে কথা বলছে কেন? এদিকে ম্যানুয়েলের কাজিন তাকে কিছু অজ্ঞান করার ওষুধ দেয়। থমাস আর সিসিলি যেদিন চার্চে যাবে সেদিন ম্যানুয়েলও স্টেফিকে জানায় তার একটা জরুরি মিটিং আছে, তাই স্টেফি সেদিনকার জন্য গ্রেসির দেখভাল করার জন্য রাজি হয়ে যায়। সে ম্যানুয়েলের ঘরে আসার আগেই ম্যানুয়েল একটা ম্যাঙ্গো জুস তৈরি করে রাখে। মিটিংয়ের নাম করে বেরিয়ে যাওয়ার সময় সে স্টেফিকে বলে সে যেন মনে করে গ্রেসিকে সময় মতো ম্যাঙ্গো জুসটা খাইয়ে দেয়। এছাড়া সে স্টেফিকেও জুস খেতে বলে, অর্থাৎ তার প্ল্যান হলো ম্যাঙ্গো জুসে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে গ্রেসি এবং স্টেফি দুজনকেই অজ্ঞান করা। ম্যানুয়েল যাওয়ার সময় এটাও বলে দেয় স্টেফি যেন এই ঘরে আর কাউকে ঢুকতে না দেয়। এরপর সে প্রতিবেশী কৃষ্ণকে নিয়ে একটা নার্সিং হোমে যায়। সেখানে সে তার মায়ের জন্য নার্স খোঁজার ব্যাপারে আলোচনা করতে থাকে। তবে তার আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। কিছুক্ষণ পর স্টেফি তাকে কল করে জানায় গ্রেসি ম্যাঙ্গো জুস খেতে চাচ্ছে না। ম্যানুয়েল তাকে বলে যদি সে গ্রেসির সামনে জুস খায় তাহলে হয়তো গ্রেসি সেটা খেয়ে নেবে। স্টেফি তার কথা মতো আগে জুস খেয়ে নিলে এবার গ্রেসিও স্টেফির দেখাদেখি জুস খেয়ে নেয়।
ততক্ষণে প্ল্যান অনুযায়ী ম্যানুয়েলের আঙ্কেল রয় তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে রয় বাড়ির কাছে পৌঁছতেই দেখে প্রিয়া সেই বাড়িতে ঢুকে পড়েছে। তখন সে সাথে সাথে ফোন করে ম্যানুয়েলকে ব্যাপারটা জানায়। এটা জানতে পেরে ম্যানুয়েলের মাথা পুরোই খারাপ হয়ে যায়, কারণ প্রিয়ার কারণে তাদের এতদিনের প্ল্যানটা ভেস্তে যেতে পারে। ওদিকে প্রিয়া ম্যানুয়েলের ঘরে ঢুকে গ্রেসির সাথে কথা বলার চেষ্টা করে। সে বারবার এটা জানার চেষ্টা করতে থাকে মিসিং হওয়ার দিন গ্রেসি কিভাবে রেল স্টেশনে পৌঁছেছিল। কিন্তু স্টেফি কিছু না বুঝেই তাকে বারবার বাধা দিতে থাকে, কারণ ম্যানুয়েল তাকে কাউকে ঘরের ভেতরে ঢুকতে নিষেধ করেছে। এবার কথায় কথায় প্রিয়া আবার ওষুধ মেশানো জুসটাও খেয়ে নেয়। ওদিকে ম্যানুয়েল আর কোনো উপায় না পেয়ে প্রিয়াকে তাড়ানোর জন্য একটা ফোন দিয়ে আটে। প্রিয়ার স্বামী অ্যান্থনি তাকে লিসি নামে একজন হোম নার্সের কথা বলেছিল, যার নাম্বার অ্যান্থনির ঘরে তার পুরাতন ফোনে রয়েছে। তাই এখন যদি অ্যান্থনিকে কল দিয়ে আর্জেন্টভাবে নাম্বারটা চাওয়া হয়, তাহলে সে প্রিয়াকে ফোন করে তার ঘরে যেতে বলবে। ঠিক সেভাবেই সে অ্যান্থনিকে ফোন দিলে অ্যান্থনি প্রিয়াকে ফোন দিয়ে বলে, দ্রুত বাসায় গিয়ে আমার ফোন থেকে ওই নাম্বারটা নিয়ে ম্যানুয়েলকে দাও। তবে ততক্ষণে প্রিয়ার সন্দেহ আরও বেশি দৃঢ় হতে শুরু করে। সে বাড়ি ফিরে তাড়াহুড়ো করে ফোন বের করতে গিয়ে ওয়ার্ড্রোপের উপর থেকে ফুলদানি পড়ে যায়। এদিকে দেখা যায় এতক্ষণে ঘুমের ওষুধের প্রভাবে স্টেফি আর গ্রেসি অজ্ঞান হয়ে পড়েছে। এই সুযোগে রয় এসে গ্রেসিকে গাড়িতে তুলে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আবারও সোসাইটিতে গ্রেসির মিসিং হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এবার নিউজিল্যান্ড থেকে ম্যানুয়েলের বোন ডায়ানাও এসেছে। পুলিশ আবারও মিসিং কেসের তদন্ত শুরু করে, কিন্তু এবার তারা আশেপাশের সব সিসিটিভিতে গ্রেসির কোনো ক্লু পাচ্ছে না। প্রিয়ারও এই ব্যাপারে বেশ সন্দেহ হতে থাকে। তার মনে প্রশ্ন আসে, যদি গ্রেসির অ্যালজাইমার না থাকে তাহলে ম্যানুয়েল তাকে যে ওষুধগুলো দেয় সেগুলো কিসের ওষুধ। সুলুর কথায় হঠাৎ প্রিয়ার খেয়াল হয় গ্রেসির মিসিং হওয়ার দিন ম্যানুয়েল লিসি নামের নার্সের নাম্বার নেয়ার জন্য তাকে ঘরে পাঠিয়েছিল। তাই সে লিসিকে কল করে কনফার্ম হতে চায় সেদিন ম্যানুয়েল নামের কেউ তার সাথে যোগাযোগ করেছিল কিনা। তবে লিসি তাকে সাফ জানিয়ে দেয় ম্যানুয়েল নামের কেউই তাকে ফোন করেনি। তার মানে ম্যানুয়েল ইচ্ছে করেই প্রিয়াকে ঘর থেকে বাইরে পাঠিয়েছিল, যাতে এই ফাঁকে গ্রেসির মিসিং হওয়ার নাটকটা করতে পারে। সে আরও ভাবে সেই সময় প্রিয়া যে সেখানে গিয়েছিল সেটা ম্যানুয়েল জানল কিভাবে। তার মানে গ্রেসির মিসিং হওয়ার পেছনে ম্যানুয়েলের সাথে আরও কেউ জড়িত আছে। এদিকে ম্যানুয়েলের বোন ডায়নাকে বেশ মডার্ন বেশভূষায় দেখা যায়। প্রিয়া ডায়নার সাথে পরিচিত হয়ে কৌশলে তার ফোন নাম্বারও নিয়ে নেয়। পরদিন সকালে ডায়নার আবারও বিদেশে ফিরে যাওয়ার কথা। এই ফাঁকে ম্যানুয়েল আবার তার বাড়িতে কিছু কেমিক্যালের ড্রাম নিয়ে আসে। সেদিন রাতে হঠাৎই প্রিয়ার ঘুম ভেঙে গেলে সে কি যেন মনে করে জানালা খুলে ম্যানুয়েলের বাড়ির দিকে তাকায়। তবে সেদিকে তাকিয়ে সে হঠাৎ গ্রেসিকে দেখতে পায়। প্রিয়া কিছুতেই বুঝতে পারছে না যে গ্রেসি কি করে বাড়িতে ফিরে এলো। তাই সে সাথে সাথে অ্যান্থনিকে ডেকে এই ব্যাপারটা জানাতে গেলে দেখা যায় আসলে গ্রেসির কোনো চিহ্নই সেখানে নেই, যার ফলে অ্যান্থনি ভাবে প্রিয়া হয়তো ঘুমের ঘোরে ভুলভাল দেখেছে। পরদিন এই ব্যাপারে খোঁজ নেয়ার জন্য প্রিয়া ম্যানুয়েলের সাথে যোগাযোগ করলে সে জানায় তার মা এখনও মিসিংয়ে আছে। তবে প্রিয়া কোনোভাবেই বিশ্বাস করতে পারে না গতরাতে সে ভুল দেখেছিল। সে সুলুর সাথে আলোচনা করে লুকিয়ে ম্যানুয়েলের ঘরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই জন্য সুলু তাদের আরেক প্রতিবেশী আসমাকেও নিজেদের দলে আনে। রাতের বেলা ম্যানুয়েল ঘর থেকে বেরিয়ে গেলে প্রিয়া চুপি চুপি তার ঘরের দিকে এগিয়ে যায়। সে প্রতি মুহূর্তে ইয়ারফোনের মাধ্যমে সুলু আর আসমার সাথে যোগাযোগ রাখছে। ম্যানুয়েলের ঘরের কাছাকাছি গিয়ে সে বাইরে থেকে উকিঝুঁকি মেরে কাউকেই দেখতে পায় না। তাই সে দোতলার ঘরে ওঠার ডিসিশন নেয়, কারণ গতকাল সে গ্রেসিকে দোতলাতেই দেখেছিল। তবে সুলু আর আসমা এই কথা শুনে খুবই ভয় পেয়ে যায়, কারণ যদি কেউ প্রিয়াকে দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু প্রিয়া এই রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে। সে ম্যানুয়েলের বাড়ির পেছনের গ্রিল বেয়ে ধীরে ধীরে দোতলায় উঠতে থাকে। সে দোতলায় ওঠার সাথে সাথেই দেখা যায় ঘরের ভেতরে একজন লোক মাস্ক পরে আছে। সেই লোকটাই হলো ম্যানুয়েলের আঙ্কেল জন। সে কেমিক্যাল মাস্ক পরে কিছু একটা করতে যাচ্ছে। তবে অন্ধকারে হঠাৎ প্রিয়াকে দেখতে পেয়ে একদম ভিমরি খেয়ে যায়।
তবে অবাক করা বিষয় হলো সেই ঘরের জানালার গ্লাসটা ওয়ান সাইডেড গ্লাস ছিল, অর্থাৎ ভেতর থেকে জন প্রিয়াকে দেখতে পেলেও প্রিয়া ভেতরের কিছুই দেখতে পায়নি। জন সাথে সাথে ম্যানুয়েলকে কল করে পুরো ব্যাপারটা জানিয়ে দেয়। ওদিকে আসমা জানায় কেউ হয়তোবা তাদের বাড়ির দিকে আসছে। ততক্ষণে খবর পেয়ে ম্যানুয়েলও ফিরে আসে। তার গাড়ি আসতে দেখে সুলু প্রিয়াকে দ্রুত লাফ দিতে বলে, কিন্তু থমাসের ভাই থাকার কারণে আসমা তাকে লাফ দিতে নিষেধ করে। এভাবে দোটানায় পড়ে ম্যানুয়েল সেখানে আসার কয়েক সেকেন্ড আগে প্রিয়া ওপর থেকে লাফ দেয়। লাফ দেয়া মাত্রই সে বাড়ির দিকে প্রাণপণে দৌড়তে থাকে, কিন্তু শেষ মুহূর্তে ম্যানুয়েলের কাছে ধরা পড়ে যায়। ম্যানুয়েল তাকে এসব করার কারণ জিজ্ঞেস করলে প্রিয়া জানায় সে শুধু গ্রেসির খবর নিতে গিয়েছিল, কারণ গতরাতে সে দোতলার বারান্দায় গ্রেসিকে দেখেছে। এইসব শুনে ম্যানুয়েল বলে গত কয়েকদিনের স্ট্রেসে সে এমনিতেই চিন্তায় আছে। তার উপর প্রিয়ার এমন গোলমাল তার একদমই সহ্য হচ্ছে না। সে প্রিয়াকে ধমক দিয়ে তার বাড়ির আশেপাশেও যেতে নিষেধ করে দেয়। ম্যানুয়েল চলে যাওয়ার পর অ্যান্থনিও প্রিয়াকে এই ব্যাপারে অনেক বকাঝকা করে। এইদিকে ম্যানুয়েল গ্রিলের কাছে গিয়ে ওপরের দেয়ালে লাল লাল কিছু ছাপ দেখতে পায়। সেগুলো ছিল কারোর রক্তের ছাপ। তার মানে সে জনকে যে দায়িত্বটা দিয়েছিল সেটা জন ঠিকমতো পালন করতে পারেনি। তাই ম্যানুয়েল জনের উপরে প্রচণ্ড রেগে যায়। এবার আমরা জানতে পারি ম্যানুয়েল জনকে একটা ডেড বডি গায়েব করার দায়িত্ব দিয়েছিল, তবে ডেড বডিটা কার সেটা জানা যায় না। ম্যানুয়েল জনকে ধমক দিয়ে দ্রুত কাজ শেষ করতে বলে। জনও তার কথায় এসিড দিয়ে কোনো মানুষের ডেড বডির অংশ গলাতে থাকে। ওদিকে প্রিয়া আসমার সুলু ভেবেই পাচ্ছে না গতরাতে যে প্রিয়া ওই বাড়িতে গিয়েছিল সেই খবরটা ম্যানুয়েলকে দিল কে। আসমা প্রথমে থমাসের ভাইকে সন্দেহ করছিল, তবে প্রিয়ার সন্দেহ যায় স্টেফির দিকে। সে এ ব্যাপারে স্টেফির সাথে কথা বলতে গেলে স্টেফি জানায় ম্যানুয়েল গত কয়েকদিন ধরে ঠিকমতো তার সাথে কথাই বলছে না। সে এমন ভান করছে যেন গ্রেসি তার জন্যই মিসিং হয়েছে। তখন প্রিয়া বলে ম্যানুয়েলি হয়তো গ্রেসির মিসিং হওয়ার পেছনে জড়িত আছে। স্টেফি জানায় সেদিন জুস খাওয়ার পর সে সোফায় হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছিল, অথচ সে কোনোদিনই দিনের বেলা ঘুমায় না। কিন্তু প্রিয়া ভাবে সে নিজেও তো সেদিন জুস খেয়েছিল, তাহলে তার কিছু হলো না কেন। স্টেফির কথা শুনে ম্যানুয়েলের উপরে সন্দেহটা তার আরো বেশি পাকাপোক্ত হয়। স্টেফির সাথে দেখা করতে আসার আগে প্রিয়া ডায়নাকে একটা মেসেজ পাঠিয়েছিল, কারণ তার মনে হচ্ছিল এই ব্যাপারে ডায়নার সাথে তার কথা বলা উচিত। ডায়না তাকে রিপ্লাই দিলে প্রিয়া ডায়নাকে জিজ্ঞেস করে ম্যানুয়েল আর গ্রেসের মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল কিনা। ডায়না জানায় তাদের মধ্যে কোনো সমস্যাই ছিল না। ওদিকে ম্যানুয়েলের কথা মতো জন আবারও এসিড দিয়ে বডি গলাতে থাকে। দেয়ালের লাল রং ঢাকতে ম্যানুয়েল কিছু বস্তা নিয়ে এসে দেয়ালটাকে ঢেকে দেয়, তবে এই সবকিছু আসমা তার ঘর থেকেই দেখতে পাচ্ছিল। তাই তারা সিদ্ধান্ত নেয় ম্যানুয়েল কেন দেয়ালের সাথে এতগুলো বস্তা রেখেছে সেটা তাদের জানতেই হবে। পরদিন সকালে প্রিয়া আসমা ও সুলুকে ম্যানুয়েলের বাড়িতে চেক করতে পাঠায়। প্রথমে আসমা বাড়ির দরজার কলিং বেল বাজাতে থাকে। সেই ফাঁকে সুলু ওই দেয়ালের উপর থেকে বস্তা সরিয়ে দেখতে পায় সেখানে নতুন করে রং করা হয়েছে। এটা শোনার পর প্রিয়ার কথায় সে ঘষে ঘষে নতুন রং তুলে ফেলে, কিন্তু ততক্ষণে ভেতর থেকে জন তাদেরকে দেখে ফেলেছে। তাই সে ম্যানুয়েলকে ফোন করে ব্যাপারটা জানালে ম্যানুয়েল দ্রুত সুলু আর আসমাকে তাড়াতে বলে। সেই মতো জন বাইরে এসে চেঁচামেচি শুরু করলে আসমা বলে সে ম্যানুয়েলের সাথে দেখা করতে এসেছে। পেছন থেকে সুলু চলে এলে আসমা তৎক্ষণাৎ সেখান থেকে চলে আসে। তবে এবার ঘটে অন্য এক ঘটনা। অ্যান্থনি প্রিয়াকে কল করে জানায় যে গ্রেসিকে অবশেষে খুঁজে পাওয়া গেছে। ইতিমধ্যে ম্যানুয়েলও তাকে আনতে রওনা হয়েছে। কিছুক্ষণ পর ম্যানুয়েল তার মাকে নিয়ে বাড়ি ফিরে আসে। এবার গ্রেসিকে দেখে সুলু আর আসমা ভেবে নেয় এতদিন প্রিয়ার সন্দেহ নিতান্তই অমূলক ছিল, বিনা কারণেই তারা ম্যানুয়েলকে সন্দেহ করেছে। এদিকে ম্যানুয়েল সবাইকে জানিয়ে দেয় আগামীকালই তারা এখান থেকে অন্য জায়গায় চলে যাবে, অর্থাৎ গ্রেসির সাথে কথা বলার জন্য প্রিয়ার এটাই শেষ সুযোগ। প্রিয়া অবশ্য আগে থেকেই স্টেফির সাথে কথা বলে প্ল্যান করে এসেছে। স্টেফি ম্যানুয়েলকে একপাশে নিয়ে গিয়ে বলতে থাকে সে বুঝতে পেরেছে ওদিন গ্রেসির নিখোঁজ হওয়ার পেছনে তার কোনো হাত ছিল না। যদি ম্যানুয়েল তার উপরে রেগে থাকে তাহলে সে যেন রাগ মিটমাট করে নেয়।
এই সুযোগে প্রিয়া সোজাসুজি গ্রেসির ঘরে চলে যায়। সে বারবার গ্রেসিকে জিজ্ঞেস করতে থাকে সেদিন সে কিভাবে মিসিং হয়েছিল। ম্যানুয়েলি তাকে গায়েব করেনি তো, নাকি তিনি ম্যানুয়েলকে ভয় পান। এইসব শুনে গ্রেসি কেমন যেন ইতস্তত করতে থাকে। তার মুখ দিয়ে কথা বেরোতেই যাচ্ছিল, ঠিক তখনই ম্যানুয়েল এসে বলে অ্যান্থনি প্রিয়াকে ডাকছে। তাই প্রিয়া সেখান থেকে উঠে যেতে বাধ্য হয়। যাওয়ার সময় ম্যানুয়েল তার মায়ের প্রতি চিন্তার জন্য প্রিয়াকে ধন্যবাদ জানায়, কিন্তু প্রিয়া তাকে এক প্রকার পাত্তা না দিয়েই ফিরে আসে। চলে আসার পর প্রিয়া ডায়নাকে একটা মেসেজ দেয়। তবে এবার আমরা দেখতে পাই ডায়নার ফোনটা আসলে ম্যানুয়েলের কাছে রয়েছে এবং সে প্রিয়ার একটা মেসেজেরও রিপ্লাই দেয় না। সেদিন রাতে এবং পরের দিন সকালে ম্যানুয়েল বাড়ির সব জিনিসপত্র তোলা শেষ হলেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ওদিকে প্রিয়া বারবার ডায়নাকে কল করেও তাকে ফোনে পাচ্ছে না। আর পাবেই বা কি করে? ডায়নার ফোন তো এখন ম্যানুয়েলের কাছে। সেদিন আবার প্রিয়ার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, তাই সে রেডি হয়ে স্টেফির সাথে ইন্টারভিউ দিতে যায়। কিন্তু সারাক্ষণ তার মনে শুধু ডায়নার কথাই ভাসছিল। সে একের পর এক কল করেই যাচ্ছে, কিন্তু ম্যানুয়েল কল ধরছে না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ম্যানুয়েল ডায়নার ফোনটাই জ্বালিয়ে দেয়। এদিকে প্রিয়া ডায়নার ইনস্টাগ্রাম প্রোফাইল খুঁজে একটা জিনিস আবিষ্কার করে। সে দেখে অদিতি নামের একটি মেয়ের সাথে ডায়নার খুব সখ্যতা রয়েছে। ডায়নার খোঁজ হয়তো অদিতির কাছে পাওয়া যেতে পারে, এটা ভেবে সে অদিতিকে মেসেজ করে জিজ্ঞেস করে যে ডায়না ইতিমধ্যে নিউজিল্যান্ডে পৌঁছেছে কিনা। অদিতি ও ডায়না দুজন রিলেশনশিপে ছিল এবং তারা নিউজিল্যান্ডে একসাথে থাকতো। ডায়না মাকে দেখতে আসার পর তার আবারও নিউজিল্যান্ডে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু কয়েকদিন আগে সে হঠাৎই অদিতিকে জানায় সে তার মায়ের সাথে ইন্ডিয়াতেই থাকবে। এই কথা শুনে অদিতি বেশ অবাক হয়ে যায়। ডায়না হঠাৎ তার সাথে এমনটা কেন করবে? তাই সে ইন্ডিয়ায় এসে সরাসরি ডায়নার সাথে দেখা করতে চায়। তবে সেখানে তাকে পিক করতে আসে ম্যানুয়েল। তার মানে ডায়নার ফোন দিয়ে ম্যানুয়েলই অদিতিকে মেসেজ পাঠিয়েছিল। এদিকে অদিতি এসে ম্যানুয়েলের কোনো কথাই না শুনে সরাসরি ডায়নার সাথে দেখা করতে চায়। ম্যানুয়েল তাকে নিজের গাড়িতে বসিয়ে ডায়নার সাথে দেখা করানোর কথা বলে। তবে রাস্তায় তার কাছে রয়ের কল এলে সে গাড়ি থামিয়ে দেয়। ম্যানুয়েল রয়কে বলে অদিতি ডায়নার সাথে দেখা না করে এখান থেকে কিছুতেই যাবে না, তাহলে এখন আমাদের কি করা উচিত? তখন রয় বলে ঠিক আছে, যদি সে ডায়নার সাথে দেখা করতেই চায় তাহলে চলো তাকে দেখা করানোর ব্যবস্থা করে দেই। এদিকে সেই সময় প্রিয়া অদিতিকে মেসেজ দিয়ে যাচ্ছে। ম্যানুয়েল না থাকায় অদিতিও এই সুযোগে তাকে রিপ্লাই দিতে থাকে। অদিতি জানায় ডায়না নিউজিল্যান্ডে ফিরে না গিয়ে ইন্ডিয়াতেই থেকে গেছে। অথচ প্রিয়া সহ সব প্রতিবেশীরা জানতো ডায়না ইতিমধ্যেই ফিরে গেছে। তার মানে এখানেও ম্যানুয়েল সবাইকে মিথ্যে বলেছে। অদিতি প্রিয়াকে একটা ভিডিওর কথা বলে যেটা ডায়নার মা গ্রেসি ডায়নাকে পাঠিয়েছিল। ডায়না ওই ভিডিওটা অদিতিকেও দেখিয়েছিল। এবার অদিতি ভিডিওটা প্রিয়াকে পাঠিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে ইন্টারভিউ বোর্ডে প্রিয়ার ডাক পড়ে। ইন্টারভিউ শুরু হলেও প্রিয়ার সেদিকে কোনো মনোযোগই ছিল না। অদিতির ভিডিওটা আসার পরেই সে দেখতে পায় গ্রেসি ভিডিও কলে বলছে সে নাকি খুবই অসুস্থ, তাই ডায়না যেন দ্রুত তাকে দেখতে আসে। তবে প্রিয়া একেবারে নিশ্চিত যে গ্রেসির কোনো রোগ নেই, তার মানে অবশ্যই এখানে কোনো রহস্য রয়েছে। সে ইন্টারভিউটা মাঝপথে ছেড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর অদিতিকে মেসেজ করে ম্যানুয়েলের সাথে যেতে নিষেধ করে, কারণ প্রিয়া ইতিমধ্যে কোনো বিপদের গন্ধ পাচ্ছে। কিন্তু ম্যানুয়েল ততক্ষণে গাড়িতে ফিরে এসে কিছু একটা স্প্রে করে অদিতিকে অজ্ঞান করে ফেলে। এরপর সে অদিতিকে নিয়ে দূরে কোথাও চলে যায়। অন্যদিকে প্রিয়া অদিতিকে কল করে ফোন বন্ধ পেয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। সে দ্রুত গাড়ি নিয়ে তৎক্ষণাৎ ম্যানুয়েলের বেকারিতে চলে আসে। সেখান থেকে ম্যানুয়েলের নতুন আউটলেটের অ্যাড্রেস পায়, যেটা এখনো খোলা হয়নি। প্রিয়া বুঝতে পারে কোনো ধরনের সাফাই করার জন্য ম্যানুয়েলের কাছে ওটাই মোক্ষম জায়গা। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে ওই লোকেশনে যেতে থাকে। সেখানে গিয়ে প্রিয়া যা দেখে তাতে তার নিঃশ্বাস যেন আটকে আসে। ম্যানুয়েল আর জন মিলে অদিতিকে অজ্ঞান করে তাকে মারার প্রস্তুতি নিচ্ছিল। একটা বাক্সের উপরে উঠে প্রিয়া এই দৃশ্যটা ভেন্টিলেটর দিয়ে উকি দিয়ে দেখছিল। তাই তাড়াহুড়ো করে নামতে গিয়ে বাক্সটা তার পায়ের তলা থেকে সরে গিয়ে শব্দ করে ওঠে।
এবার সে কি করবে বুঝতে না পেরে একটা ইট দিয়ে কাচের দেয়ালের দিকে নিক্ষেপ করে। এই কাণ্ডে সাথে সাথে ম্যানুয়েল এসে তাকে দেখে পুরোই হা হয়ে যায়। ম্যানুয়েল তার দিকে তেড়ে এলে প্রিয়া তার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়, কিন্তু গাড়ি স্টার্ট না নিলে ম্যানুয়েল একটা কুড়াল নিয়ে প্রিয়ার গাড়ির উইন্ডশিল্ডে পাগলের মতো একের পর এক কোপ বসাতে থাকে। হঠাৎ গাড়ি স্টার্ট হয়ে গেলে প্রিয়া আর কিছুই না ভেবে সোজা গাড়িটা ম্যানুয়েলের উপরে চালিয়ে দেয়, যার ফলে আউটলেটের দেয়াল সহ ভেঙে সে সব জিনিসপত্র নিয়ে ম্যানুয়েলের 12টা বাজিয়ে ফেলে। এরপরে ম্যানুয়েলের ফোনে একটা কল এলে প্রিয়া ফোনটা রিসিভ করে। তবে ফোনের ওপাশ থেকে শোনা যায় এই খেলার আসল মাস্টার মাইন্ডের কণ্ঠ। গ্রেসি হচ্ছে এই পুরো খেলার আসল মাস্টার মাইন্ড। গ্রেসি ম্যানুয়েলকে জিজ্ঞেস করে কাজ শেষ হয়েছে কিনা। তখন প্রিয়া জবাব দেয়, কাজ তো শেষই, আর আপনাদের খেলাও শেষ। এই কথা বলে সে ম্যানুয়েলকে মেরে একেবারে অজ্ঞান করে ফেলে। ঘটনাস্থলে পুলিশ এলে এবার আমরা এই ঘটনার মূল রহস্য জানতে পারি। প্রিয়ার সন্দেহটা আরো গভীর হচ্ছিল যখন সে চুপি চুপি ম্যানুয়েলের বাড়ির দেয়াল থেকে নতুন রং সরিয়ে রক্তমাখা কিছুটা স্যাম্পল এনে টেস্ট করিয়েছিল। সেই নমুনাতে এসিড এবং মানুষের হাড়ের উপস্থিতি পাওয়া যায়। আসলে ডায়না এবং অদিতি যে একে অপরকে ভালোবাসতো সেই কথাটা সোসাইটিতে জানাজানি হলে তাদের বংশমর্যাদা ধুলোয় মিশে যাবে, এটা ভেবে ডায়নাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। এই জন্যে তার মা প্রথমে অসুস্থতার ভান করে ডায়নাকে দেশে নিয়ে আসে। এরপর দুবার মিসিং হওয়ার নাটক করে ঘটনাটা এমনভাবে সাজায় যাতে সবাই ভাবে ডায়না দেশে এসে আবারও নিউজিল্যান্ডে ফিরে গেছে। তখন সবার ফোকাস শুধু গ্রেসির মিসিং হওয়ার দিকেই থাকবে। মাঝখান থেকে ডায়না যে গায়েব হয়ে গেছে সেটা কেউ খেয়াল করবে না। প্রথমবার মিসিং হওয়ার পর ম্যানুয়েল যখন স্টেফিকে ফোন করেছিল তখন গ্রেসি নিজেই স্টেফির গ্লাসে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়েছিল, যার কারণে প্রিয়া কিংবা গ্রেসি কেউই অজ্ঞান হয়নি। এরপর স্টেফি অজ্ঞান হলে গ্রেসি নিজেই হেঁটে হেঁটে রয়ের কাছে এসেছিল। সেই রাতে তারা আবারও বাড়িতে ফিরে আসে। ম্যানুয়েল আগেই খুঁটি পুঁতে কনফার্ম হয়েছিল যে ওই জায়গায় কেউ তাদেরকে দেখতে পাবে কিনা, তাই স্বাভাবিকভাবেই কেউ গ্রেসি আর রয়কে ফিরে আসতে দেখেনি। রাতের বেলা ডায়না তাদের সাথে দেখা করতে এলে সেখানে রয়, ম্যানুয়েল এবং জন একসাথে ডায়নাকে খুন করে। এরপর তারা এসিড দিয়ে ডায়নার বডিটা গলিয়ে ফেলে। এসিডে গলা সেই তরল বাথরুমের পাইপ দিয়ে চুইয়ে পড়ে দেয়ালে লাল রঙের ছাপ ফেলেছিল। এছাড়া মুভির একদম শুরুতে প্রিয়ার গাড়ির অ্যালার্মের শব্দ এবং স্ক্র্যাচের কারণও ছিল এরাই। আসলে তারা খুন করার জন্য জায়গা সিলেক্ট করতে সেদিন একসাথে সোসাইটিতে এসেছিল। তাদের জন্য এই বাড়িটা একদম পারফেক্ট জায়গা মনে হয়, কারণ এখানকার মানুষজন বেশ সহজ সরল ও নির্ভেজাল। কিন্তু ফিরে যাওয়ার সময় জন গাড়িকে ব্যাক গিয়ারে নিতে গেলে প্রিয়ার গাড়ির সাথে ধাক্কা লেগে যায়, যার কারণে অ্যালার্ম বেজে ওঠে এবং গাড়িতে স্ক্র্যাচও পড়ে। তবে তারা সময় মতো চলে যাওয়ায় প্রিয়া সেদিন কাউকে দেখতে পায়নি। এভাবেই পুরো পরিবার মিলে একটা পারফেক্ট প্ল্যান সাজিয়েছিল, কিন্তু প্রিয়ার মতো একজন সাধারণ হাউসওয়াইফ তাদের সব প্ল্যানে পানি ঢেলে দিল। শেষ পর্যন্ত সব রহস্য জানার পর পুলিশ সবাইকে অ্যারেস্ট করে। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়।